আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিগত সরকারের চরম নিষ্ঠুরতার প্রতীক আয়নাঘর পরিদর্শনে ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে আছেন বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীরা। শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্টে নির্বিচার গুলি চালানো হয় ছাত্র জনতার উপর। দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে জাতিসংঘের প্রতিবেদন। এই রিপোর্টের শুধুমাত্র যে বাংলাদেশের জন্য গ্রহণযোগ্যতা রয়েছে, তারা আন্তর্জাতিক মহলেও এটা গ্রহণযোগ্যতা পাবে। 21শে ফেব্রুয়ারির পর যে কোনো দিন আত্মপ্রকাশ শিক্ষার্থীদের রাজনৈতিক দলের চূড়ান্ত হয়েছে খসড়া গঠনতন্ত্র। পদত্যাগ করে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবেন উপদেষ্টা নাহিদ। পদত্যাগ করাটা তার দাপ্তরিক সিদ্ধান্ত থেকে জানানো হবে, করলে আশা করছি তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় আসবেন আহ্বায়ক হিসাবে। হালনাগাদে প্রায় 50 লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে তালিকায়। অভিযোগ, অনেক এলাকাতেই বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা। শুল্ক কমানোর পরও অস্থির ভোজ্য তেলের বাজার। সয়াবিনের বিকল্পে বাড়ছে খরচ। রোজা উপলক্ষে চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ খেজুর আমদানি। Vinicius Junior is beyond Ederson and Bellingham has beaten City with the last attack of the match. উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির ঘরের মাঠে 2 দফা পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ। জিতেছে ইউভেন্টাস, পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ড। দেখছিলেন প্রধান শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। আয়নাঘর পরিদর্শন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিদেশি গণমাধ্যম, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি। মূলত সরকারের বিভিন্ন বাহিনীর গোপন আটক ঘরের নাম দেয়া হয় আয়নাঘর। শেখ হাসিনার শাসনকালে 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আরেক তথ্যে বলা হয় 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছেন। ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে। অভিযোগ রয়েছে আয়নাঘরেই বন্দী ছিলেন অধ্যাপক মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফুজ্জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা ও মীর আহমদ বিন কাসেম সহ অনেকে। পলাতক শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্ট অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়েছে এমন তথ্য। এছাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সংস্থাটি। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে। তার আগে বিভিন্ন মাধ্যমে এসব তথ্য জানা গেছে। বলা হয় 19শে জুলাই জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে মেরে ফেলে গুম করার নির্দেশ দিয়েছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্তাদের নিয়ে তৈরি হয়েছিল কোর কমিটি। 20 জুলাই থেকে নিয়মিত বৈঠক করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে 1400 মানুষ নিহত হয়ে থাকতে পারে, আহত 11,700-র মতো। নিরস্ত্র নাগরিকের ওপর এসকেএস টাইপ 56 ও BD-08 বন্দুক দিয়ে 7.62 mm গুলি চালানোর প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আমলে নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের এই রিপোর্টে পুরো ঘটনার নিরপেক্ষ বিশ্লেষণ আছে, যা গণহত্যার বিচারে ভূমিকা রাখবে এমনটাই মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। তার মতে এই রিপোর্ট আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পাবে, পাশাপাশি দেশের ভেতর বাহিনীগুলোর সংস্কারেও বেশ কার্যকর হবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের এই রিপোর্ট। প্রাক্তন লিডারশিপ কিভাবে ল এনফোর্সমেন্ট বাহিনীগুলির উপরে তাদের কর্তৃত্বটা
ফলো করেছেন সেটার একটা বিস্তারিত আলোচনা আছে এবং আমার মনে হয় সেটা খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের বর্তমান সরকার যে বিচার কার্যগুলি পরিচালনা করছেন সেই বিচার কার্যগুলিতে একটা বড় রকমের ভূমিকা রাখবে। তারা যে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমার মনে হয় সেই জায়গাতে এক ধরনের স্বচ্ছতা এবং পারস্পরিক সম্পর্ক তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে এই রিপোর্টটা সেখানে ভূমিকা রাখবে। সরকার থেকে পদত্যাগ করে জুলাই আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখাদের নতুন দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। শহীদ মিনার থেকে যার কণ্ঠে শোনা গিয়েছিল শেখ হাসিনা পতনের এক দফার ঘোষণা, এর মধ্যে দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। চলছে নাম ও প্রতীক বাছাইয়ের তৎপরতা। 21শে ফেব্রুয়ারির পর যে কোনো দিন আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দল। এতে জানা যাবে কে কোন পদে থাকছেন। তানভীর মোর্শেদের ক্যামেরায় লামিয়া তিথি জানাচ্ছেন বিস্তারিত। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অকুতভয় ছাত্রনেতারা। তাদের নেতৃত্বেই আসছে মধ্যমপন্থী ধারার নতুন রাজনৈতিক দল, যারা নেতৃত্ব দিতে চান নতুন বাংলাদেশকে। তবে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্রনেতাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে হতে যাওয়া নতুন এ দলের নীতি নির্ধারণে থাকছেন কে বা কারা। জাতীয় নাগরিক কমিটির সামনের সারির নেতৃত্ব বলছে এক্ষেত্রে এগিয়ে আছেন নাহিদ ইসলাম। সরকার থেকে পদত্যাগ করলে, যেহেতু পদত্যাগ করাটা তার দাপ্তরিক সিদ্ধান্ত থেকে জানানো হবে, করলে আশা করছি তিনি আমাদের সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় আসবেন আহ্বায়ক হিসাবে। কে আসলে মূল দায়িত্বটা গ্রহণ করতে আগ্রহী হবেন এবং স্পিরিটটাও মানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাও বাস্তবায়ন হয়। নাহিদ ইসলামের অ্যাকসেপ্টেন্স, জনপ্রিয়তা এটার ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। যদি নতুন রাজনৈতিক দলে আসতে চান তাদের জন্য ওয়েলকাম, কিন্তু তাদেরকে অবশ্যই সরকারের পদ থেকে পদত্যাগ করে আসতে হবে। দলের দায়িত্ব নিতে যে কোনো সময় উপদেষ্টা পদ ছাড়ছেন নাহিদ। কাঠামো চূড়ান্ত হইলে সে সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় নীতি নির্ধারণী ফোরাম চিন্তা করছে। উপদেষ্টা পদত্যাগের তারিখ তো আসলে এটা উপদেষ্টা ঠিক করবেন, এটা আমরা সেভাবে বলতে পারছি না, যেহেতু তিনি সরকার একটি ক্যাবিনেটে আছেন এবং সেখানে অন্যান্য উপদেষ্টা এবং তাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত আছে, তার দপ্তর থেকে সেটি স্পেসিফিক তারিখ জানিয়ে দিবেন। এরই মধ্যে নতুন দলের কাঠামো গঠনতন্ত্র কেমন হতে পারে এর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরই মধ্যে অনলাইন অফলাইনে দলের কিছু নাম ও প্রতীকের প্রস্তাবও পেয়েছেন তারা। চলছে দল গঠন নিয়ে মতামত ও সদস্য পদের আবেদন যাচাই। নাম পাচ্ছি, অনেক ধরনের প্রতীকও পাচ্ছি, জাস্টিস, ডেমোক্রেসি, তারপর হচ্ছে নাগরিক মর্যাদা। বাংলাদেশের মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে অত্যন্ত পরিণত হয়ে উঠেছে। যখন ফর্মগুলো আমরা দেখি, তারা যে ধরনের বাংলাদেশ চাচ্ছেন, তারা যে ধরনের দল চাচ্ছেন, এটা অত্যন্ত মানে এই উত্তরণকে নির্দেশ করে। সামান্তা জানালেন, নতুন রাজনৈতিক দলে জায়গা হবে না পরিবারতন্ত্রের। পারিবারিক যে লেগেসিটা আসলে থাকে সেটা আমাদের মানে রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এখানে বাংলাদেশের মানুষ তার স্বতঃস্ফূর্ততা দিয়ে এখানে গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং স্বতঃস্ফূর্ততাই হচ্ছে এই দলের লেগেসি। গণ অভ্যুত্থানে সফল হওয়া দেশগুলোর ইতিবাচক নেতিবাচক সব অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের নতুন এ দল। এর আগেই তারা জানিয়েছেন নিবন্ধন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই নামতে যাচ্ছেন ভোটের মাঠে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার কথা থাকলেও অনেক এলাকাতেই যায়নি তথ্য সংগ্রহকারীরা। আবার গেলেও দারোয়ানের ওপর দায়িত্ব দিয়ে দায়সারাভাবে কাজ সেরেছেন তারা। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সরেজমিন অনুসন্ধানে মিলেছে এই তথ্য। যদিও নির্বাচন কমিশন আশা করছে হালনাগাদের চূড়ান্ত তালিকায় ত্রুটি থাকবে না। লাভলি বিথির প্রতিবেদনে বিস্তারিত। 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। বাড়িতে গিয়ে প্রত্যেক ভোটারের তথ্য যাচাই বাছাই করার কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু দক্ষিণখানের বিভিন্ন বাসায় খোঁজ নিয়ে জানা যায় তথ্য সংগ্রহকারীরা বেশিরভাগ বাড়িতেই যাননি। কোনো বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি, আবার কোনো বাড়িতে বাধা না পেলেও দারোয়ানের উপর দায়িত্ব দিয়ে শেষ। ভিতরে যাইতে চাইছিল, পরে বলছে যে তুমি বললে দিতে পারবা কিনা। আমি বললে দিতে পারবো। কিন্তু আপনি সবাইকে বলেছেন? সবাইকে আমি বলতে পারি না। ভোটারে ওরা কাজের জন্য আসছে, ওরা তো মানা করার কোনো দরকারই আসে না। তো আমার চোখে পড়ে নাই, আমি পাই নাই কাউকে। আমাদের এখানে যে ভোটারের যে অফিসটা আছে, যে হাসান কমপ্লেক্সে, যে ওইখানে গিয়ে সে
কাগজপত্র জমা দিচ্ছে। আচ্ছা, কিন্তু বাড়ি না, বাড়ি আসেন। আমি বললাম যে আপনারা উপরে যাবেন, পরে কয় না এখানে আসলে আরো বেশি ভালো, কারণ বাসা যাওয়ার জন্য আপনি তো জানেন। পরে আমি বলছি যে ঠিক আছে তাহলে আমি ডাইকে আনি। যুক্ত চাইছিল নাই, পরে আমার তো আর অনুমতি নাই। অথচ ওই এলাকার দায়িত্বরত থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পাশের এলাকা দক্ষিণ খান। বাসিন্দাদের কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি। অনেক সময় মিসকমিউনিকেশনের কারণে এটা মিস হতে পারে। তারপরেও আমি একটা জিনিসই বলবো যে ভোটার যে কোনো সময়ই আমাদের অফিসেও হতে পারবে, নিবন্ধন কেন্দ্রেও হতে পারবে, এবং এটা 23 তারিখেই শেষ না, এরপরেও ভোটার হতে পারবে। মিরপুরের ৩ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শনে মিলেছে একই তথ্য। বাড়িতে না গিয়ে একটি নির্দিষ্ট স্থানে এলাকাবাসীকে আসতে বলা হয়। অনেকে আবার সে তথ্য জানতেন না। আসে নাই, কিন্তু আমি খোঁজ করতেছি, যেখানে ভোটার হইতে হয় সেখানে আমি খোঁজ করছি। ওনারা এখান থেকে নাম্বার দিছে, তো এখানে যোগাযোগ করতে বলছে। নতুন ভোটার 2 জন, তো আইসি আমি সব কিছুই বলছি। তা আমার মানে কাগজ মগজ সব ঠিক আছে, কিন্তু যে অনলাইন করা নাই দেখে বলছে যে অনলাইন কইরা যাইয়া যোগাযোগ কইরা বানাইনি। ওরা আসেনি, কিন্তু মানে ওই জায়গায় যে বসছে আশেপাশের মানুষ থেকে জানতে পারছে ওই জায়গায় যে কাজ হচ্ছে। মগবাজার, রামপুরা, আজিমপুরের চিত্র একই। গলির ভেতরের বাসা পর্যন্ত পা পড়েনি ইসির প্রতিনিধিদের। তবে ধানমন্ডি, কাঁঠালবাগান এলাকার বেশিরভাগ বাড়িতেই তথ্য সংগ্রহ করেছেন মাঠ কর্মীরা। কিছু কিছু বাসায় গিয়েছে, কিছু কিছু যায় নাই। যেমন আমাদের 35 নম্বর ওয়ার্ড, পাগলা মাজার এলাকা, আমবাগান এলাকা, সবার বাসায় যায়নি। ফর্ম কি এখানে ফিল আপ করেছিল? জি, এখানে বসে ফিল আপ করেছিল। আমার থেকে ইনফরমেশন নিল, দেন বার্থ সার্টিফিকেটের ফটোকপি নিল, তারপর প্যারেন্টসের এনআইডি কার্ডের ফটোকপি নিল। ভোটার নিবন্ধন হয়েছে প্রায় 50 লাখ, যদিও ইসির লক্ষ্য ছিল 61 লাখ। মৃত ভোটার পাওয়া গেছে প্রায় 15 লাখ। হালনাগাদ কার্যক্রম থেকে বাদ পড়লেও 11 এপ্রিল পর্যন্ত নিকটস্থ ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র বা থানা নির্বাচন অফিসে গিয়ে নিবন্ধন করার বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে। এই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসিতে এনআইডি যাচাই সেবা গ্রহণকারীদের সাথে মতবিনিময় শেষে এনআইডির মহাপরিচালক জানান প্রতিষ্ঠানগুলোর শোকজের জবাবের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। খতিয়ে দেখা হচ্ছে তথ্য পাচারের ঘটনা ইচ্ছাকৃত কিনা। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হলো স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়। তথ্য ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র সেবার মহাপরিচালক। বলেন, তথ্য যাচাইয়ের প্রচলিত পদ্ধতির পরিবর্তন করা হবে এখন থেকেই। চুক্তি মেনে সতর্কতার সাথে কাজ করতে হবে বলেও জানান তিনি। এই এনআইডিতে বা এই পরিচয়পত্রে যে সমস্ত সেবা রয়েছে, ভবিষ্যতে এমন একটা সময় আসতে পারে বা আসবে বলে আমরা মনে করছি, যখন এটি ছাড়া আপনি আর চলতেই পারবেন না। প্রতিটি পদে, প্রতিটি জায়গায়, প্রতিটি পরিস্থিতিতে আপনাকে এই এনআইডি ব্যবহার করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন, জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএডএম জাহিদ হোসেন। লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তার প্রফেসর প্যাট্রিক কেনেডি জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তিনি জানান, যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে এবং শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, চিকিৎসকরা যেদিন যাওয়ার জন্য পরামর্শ দেবেন তখনই তিনি দেশে ফিরবেন। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের সবার কাছে দোয়া চান। চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর আওয়ামী লীগের পক্ষ থেকে পিলখানায় হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, উঠেছে সেই অভিযোগ। সকালে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারদের নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত এবং দণ্ডিত আসামিদের মুক্তি না দেওয়ার দাবি তোলা হয় নতুন সংগঠনের অ্যাডহক কমিটির পক্ষ থেকে। এছাড়া জেলে যাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে তাদের মৃত্যু রহস্য উন্মোচন করারও দাবি জানানো হয় সেখানে।
ঘটনার পেছনে ষড়যন্ত্রকারীরা আছে বলেই নভেম্বর মাসে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে শহীদ পরিবারবর্গ। বিষয় নিয়ে আমরা ভীত ছিলাম, সেটা হচ্ছে যে হত্যা মামলায় যারা রয়েছে, অর্থাৎ যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, তাদেরকে যেন আইনের ঊর্ধ্বে গিয়ে ছেড়ে দেয়া না হয়। গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, পুলিশ কর্মকর্তা এবং ঘনিষ্ঠজন সহ ৩ জনকে পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড দিলেন ঢাকার আদালত। এছাড়া ৯ আসামিকে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সকালে সাভার মডেল থানার আব্দুল কাইয়ুম হত্যা মামলায় সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে ৫ দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত। পাশাপাশি সালমান এফ রহমান, আনিসুল হক চৌধুরী, আব্দুল্লাহ মামুন ও ধীরেন্দ্রনাথ শম্ভুকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় একই আদালত। এছাড়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে 2 মামলায় 10 দিন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতিকে 7 রিমান্ড আদেশ দেন ঢাকা মহানগর হাকিম MA আজহারুল ইসলামের আদালত। এছাড়া বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয় কামাল আহমেদ মজুমদার, দিলীপ কুমার আগরওয়াল ও আবুল হাসানকে। নজরুল ইসলাম মজুমদার উভয় মামলায় তার আইনজীবীরা ছিল, তারা রিমান্ড আবেদন বাতিলপূর্বক জামিনে প্রত্যাহার করেন। বিজ্ঞত তাদের এই আবেদনগুলো নামঞ্জুর করেন। যদি তার বিচার ক্ষমতাটাকে ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন বাহিনী তৈরি করে তার বিরুদ্ধে 7 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং তাকে 7 দিনে তার রিমান্ড মঞ্জুর করা হয়। বিগত সরকারের সময় গুমের ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এই মামলায় হাজিরা দিতে সকালেই তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে গত 6 জানুয়ারি গুমের এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। এর মধ্যে যাকে গ্রেপ্তার করা সম্ভব তাদের আজ হাজির করার নির্দেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে এই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেওয়া হয়েছিল গত 6 জানুয়ারি। তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনে ছাত্র সমাজের প্রত্যাশা জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 6টি পয়েন্টে বুথ বসিয়েছে শিক্ষার্থীরা। সেখান থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। তার কাছ থেকে সেখানকার খবরাখবর জানবো বিস্তারিত। রাব্বি, নতুন দল গঠনে জনগণের প্রত্যাশা নিয়ে যে বুথ বসানো হয়েছে সে বিষয়ে জানাবেন, তাদের উদ্দেশ্য কি এবং তারা কি বলছে? ঢাকা টিএসসি থেকে শুরু করে প্রায় 6টি স্থানে এভাবে বুথ জনমত জরিপ করার জন্য এভাবে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা এই ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের জন্য আসলে জরিপ চালানো হচ্ছে এবং সেই জরিপে শিক্ষার্থীরা এখানে কিন্তু তাদের কেমন রাজনৈতিক দল চাচ্ছে এবং কোন কাজগুলো করলে দেশ বদলে যাবে, নতুন রাজনৈতিক দলের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা, তাদের চাওয়া, নানান বিষয় নিয়ে একটি ফর্ম কিন্তু এখানে আছে। সেই ফর্মটি শিক্ষার্থীরা পূরণ করছে। এর মধ্যে অনেকগুলো ফর্ম পূরণ করা হয়ে গেছে। আমরা একটু কথা বলি যে কেমন রেসপন্স পাচ্ছেন। সকাল থেকেই তো আছেন। দেখুন, শিক্ষার্থীদের এটি একটি এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি হলো শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা এখানে সম্মুখ সারিতে ছিল, সেই শিক্ষার্থীরা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং তারা সকাল থেকে আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে, লাইব্রেরি এবং বিভিন্ন প্রান্তে এমন জরিপ চলছে এবং আমরা দেখছি স্বতঃস্ফূর্তি তাদের উপস্থিতি দেখছি। ধন্যবাদ। শুনছিলেন আসলে এভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পয়েন্টে কিন্তু এই বুথ কেন্দ্র করা হয়েছে। সেই বুথে শিক্ষার্থীরা তাদের মতামত তুলে ধরছেন, ফর্ম পূরণ করছেন এবং এটি কিন্তু চলতে থাকবে। ধন্যবাদ আপনাকে। ভোজ্য তেলের বাজারের অস্থিরতা কাটছেই না, তাই ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। তেলের সাথে কিনতে বাধ্য হচ্ছেন আটা, ময়দা বা পোলাওয়ের চাল। যদিও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বলছে গেল 2 মাসে আমদানি ও এলসি খোলার পরিমাণ বেড়েছে, স্থানীয় পর্যায়ে কমানো হয়েছে শুল্ক। এমন পরিস্থিতিতে ভোজ্য তেল প্রতিবেশী দেশে পাচার হতে পারে এমন শঙ্কাও আছে সরকারের এই সংস্থার।
তবে পাইকারদের অভিযোগ দাম বাড়ানোর পায়তারা চলছে। রাজধানীর কারওয়ান বাজার বোতলজাত সোয়াবিন তেল কিনতে এসেছেন প্রবাসী ইকবাল আলী। বিভিন্ন মুদি দোকান ঘুরে শুধু সোয়াবিন তেল কিনতে পারেননি তিনি। প্রতিটি দোকানেই তেলের সাথে আটা, ময়দা, সুজি, পোলাওয়ের চাল কেনার শর্ত জুড়ে দিচ্ছেন দোকানিরা। বলছেন বোতলজাত সোয়াবিন তেলের জন্য গায়ে লেখা দামের চেয়ে 10 টাকা বেশি পরিশোধ করতে হবে। 4-5টা দোকানে আমি গেলাম, এখন সোয়াবিন তেল 5 লিটার 852 টাকা গায়ে রেট, কিন্তু হেরা বিক্রি করতেছে, এরা বলতেছে 860 টাকা দিয়ে নিতে হবে এবং বলতেছে সাথে আটা, ময়দা, তারপরে ওই যে আবার বিভিন্ন জিনিসগুলো আবার সাথে নিতে। আমার তো ওগুলো প্রয়োজন নেই। অন্য ক্রেতাদেরও একই অভিযোগ। দোকানিরা বলছেন চাহিদা অনুযায়ী তেলের জোগান নেই। তেলের সাথে এসব পণ্য না কিনলে কোম্পানি তেল দিচ্ছে না, তাই বাধ্য হয়ে তাদের তেলের সাথে অন্য পণ্য বিক্রি করতে হচ্ছে। আমরা শুধু তেল আনলে গায়ে রেটে বিক্রি করতে পারি না, সাথে আটা ময়দা বিক্রি করি, তাও 2-5-10 টাকা লাভ হয়। 4-5টা কোম্পানি তেল দিত, একটা কোম্পানি তেল দিচ্ছে, তাও অ্যাভেলেবেল সরবরাহ না, 20%, 30% তেল দিচ্ছে। এর সাথে আবার আটা দিচ্ছে, পোলাও তেল দিচ্ছে, সুজি দিচ্ছে, সর্ষে তেল দিচ্ছে। 860 টাকার মতো দাম। তাই বললাম ঠিক আছে আমাকে একটা দেন। তখনই বললো যে আপনাকে সাথে আটা এবং কিনতে হবে। ডিলাররা জানান তেলের সংকট, তাই কোম্পানি থেকেই একসাথে অন্য পণ্য বিক্রির কথা বলছে। পরশুদিন তেল আইছে স্টেশন দিয়ে দিয়েছে আটা কত কিলো। আচ্ছা দাদা, যদি তেলটা শেষ হয়ে যায়, আটাটা তো দাদা সামনে রোজা আছে, চলবে না। যদি আপনি 5 কারণ তেল নেন, আপনি যদি কই দাদা একটা আটা নেন, এটা কি খুব বেশি জোর হয়ে যায়? গতকালকে 4-5 বস্তা চাল দিচ্ছে, দৌড়ে 10 পিস 5 পিস করে দিচ্ছে। কিন্তু যদিও এ বিষয়ে কোম্পানির প্রতিনিধিরা আনুষ্ঠানিক মন্তব্য করেননি। না বললাম না আপনারে, সেটাই তো বললাম আমি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণ বলছে ডিসেম্বর ও জানুয়ারি মাসে আমদানি বেড়েছে 35%। ঋণপত্র চালু হয়েছে একই হারে। বিশ্ববাজারে দামও কম। স্থানীয় পর্যায়ে দেওয়া হয়েছে শুল্ক ছাড়ের সুবিধাও। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশে তেল পাচার হতে পারে বলে শঙ্কা সংস্থাটির। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। রমজান সামনে রেখে রেকর্ড পরিমাণ খেজুর আমদানি হচ্ছে চট্টগ্রাম বন্দর দিয়ে। বন্দরনগরীর সব আড়তে মজুদ হয়েছে টনে টনে, যা রমজানের চাহিদার চেয়ে বেশি। পাইপলাইনে আছে আরও খেজুর। শুল্ক প্রত্যাহার করায় এবছর আমদানির পরিমাণ বেশি বলছে কাস্টমস কর্তৃপক্ষ। এর কিছুটা প্রভাবও পড়তে শুরু করেছে বাজারে। দেশে পুরো বছরে খেজুরের চাহিদা 1 থেকে 1.5 লাখ টন, আর শুধু রমজানের 1 মাসেই চাহিদা 50 থেকে 60,000 টন। ফলে রমজান সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে এরই মধ্যে প্রচুর আমদানি হওয়ায় খাতুনগঞ্জ, ফলমন্ডি সহ সব আড়তে টনে টনে খেজুর মজুদ চলছে। খালাসের অপেক্ষায় এবং পাইপলাইনে আছে আরও। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী সারা দেশের অন্তত 1.5 শতাধিক ব্যবসায়ী চট্টগ্রাম বন্দর দিয়ে খেজুর আমদানি করেন। এর মধ্যে চট্টগ্রামের আমদানিকারক অন্তত 1/2 শতাধিক। শুল্ক প্রত্যাহার করায় গত বছরের তুলনায় এবার আমদানির পরিমাণও বেশি। সর্বোচ্চ যেটা $3.75 আমরা মরিয়ম বা মেটজুল এই খেজুরটা শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ করে হয়েছে কাস্টম হাউসে। তো এটার প্রভাব ইনশাল্লাহ বাজারে পড়বে এবং আমদানিতেও এটার প্রভাব পড়েছে। এই বছর প্রায় 14,000 টনের উপরে খেজুর এসেছে, যেটা গত বছর মাত্র 11,000 টন। অলরেডি 3,000 টন খেজুর আমাদের বেশি আমদানি হয়েছে। শুল্ক প্রত্যাহারের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। কেজিতে 100 থেকে 150 টাকা দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। 300, 400, 500 এমন কিছু আছে, 600 টাকা কমছে। আর যেগুলো মনে করেন রানিং, যেটা মাবরু মাজুয়া, এগুলোতে মিনিমাম 300-400 টাকা করে পড়ে। বিভিন্ন গ্রেডের বিভিন্ন রেট, মানে কোয়ালিটির উপর নির্ভর করে সবগুলোর রেট আর কি। যারা আমদানি করে তারা যদি রেট কমায় দেয় আমরাও কম, এটা যারা আমদানি করে তারা যদি রেট বাড়ায় দেয় আমাদেরও বাড়তি দিতে হয়। ফলমন্ডিতে যেসব যারা ইম্পোর্ট করে ওই যে মেইন জায়গাটা যদি তদারকি করে হয়তো বা খেজুরের দাম আর বাড়বে না। তবে যে পরিমাণ দাম কমার কথা সে পরিমাণ কমেনি বলে দাবি ক্রেতা ও পাইকারদের। গত মাসে আমি 1 কেজি নিচে আজওয়া 1200 টাকা, এই মাসেও এসে দেখছি সেমই 1200 টাকা। ওই ডিলিভারি আমরা পাচ্ছি না, হয়তো বা মাঝখানে যারা আছে বা এর উপরে যারা আছে এসব দিয়ে ওরা পাচ্ছে না, ভুক্ত আমরা পাচ্ছি না। সব মাল ঢুকতেছে। আপনি দেখলে 30 তারিখ পর্যন্ত আপনার মানে শুধু খেজুর আর খেজুর আসবে। আমাদের বেচা কিনা আল্লাহ দিলে মোটামুটি একটু বাড়ে আস্তে আস্তে দিন দিন। ডলারের দাম যদি কম হতো তাহলে গত বছরের তুলনায় অনেক কম মূল্যে খেজুর ভুক্তারা এবার পেত, কিন্তু যে পরিমাণ কমার কথা সেই পরিমাণ কমাইতে পারতেছে না, চাইলেও কমানো সম্ভব হচ্ছে না। মানুষের চাহিদাটা হচ্ছে দোকানে আসি খেজুর মরিয়ম খেজুর,
আজোয়া খেজুর, যেগুলো সৌদির খেজুর, কাস্টমারের চাই সাধারণ মানুষের চাহিদা। তো এগুলো যখন খুঁজে তখন এগুলোর রেট মনে করেন বেশি কমায় নাই। 2023 সালের জুলাই থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত খেজুর আমদানি হয়েছে 11,000 টন। পরের বছর ঠিক একই সময়ে অর্থাৎ 2024 সালের জুলাই থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত আমদানির পরিমাণ 15,000 টন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ শাসনামলে অন্যতম আলোচিত ছিল আয়নাঘরে আটকের ঘটনা। বিরোধী মতাদর্শ ও দলীয় ব্যক্তিদের গুম করে সেখানে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে আরও খবরাখবর জানবো আমার সহকর্মী আশিক মাহমুদের সাথে। এ ব্যাপারে আলোচনা করতে চাই। আশিক, গুম কমিশনের রিপোর্ট এবং অন্যান্য তথ্যে আয়নাঘর সম্পর্কে কি জানা গেল? ইসরাত, গুম কমিশনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট আছে সেই রিপোর্টে আয়নাঘর সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য এসেছে। আয়নাঘর কেমন ছিল, আয়নাঘর কারা পরিচালনা করত, কোন মতাদর্শের মানুষকে আসলে আয়নাঘর রাখা হতো, এই বিস্তারিত তথ্য কিন্তু গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে। এবং এখানে কিন্তু একাধিক সংস্থার আয়নাঘর থাকার কথা বিভিন্ন সময় আমরা জেনেছি এবং প্রতিবেদনও কিন্তু সে বিষয়টি উঠে এসেছে। এই জায়গাটি কিন্তু বিশেষ করে বলা হয়েছে র্যাবের দ্বারা আয়নাঘর পরিচালিত হয়েছে বেশি এবং র্যাব কর্তৃক গুম করা হয়েছে বেশি। এই চিত্র কিন্তু গুম কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে উঠে এসেছে এবং গুম কমিশন কিন্তু র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে এই অভিযোগের প্রেক্ষিতে। একটু জানাতে চাই, বিগত 15 বছরে অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলে আয়নাঘরে আটক রাখা হয়েছে অসংখ্য মানুষকে এবং গত 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন এই আয়নাঘর থেকে বেশ কয়েকজন বের হয়ে এসেছে। তাদের সাথে কিন্তু আমরা সরাসরি কথা বলার সুযোগ হয়েছে। তাদের অভিজ্ঞতা আমরা যখন শুনেছি, যে অভিজ্ঞতাটা শুনেছি সেটি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক যে তাদেরকে কাউকে 4 বছর, কাউকে 5 বছর ছোট্ট একটি 2 ফিট বাই 3 ফিট একটি ঘরের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। তাদেরকে পচা বাসি খাবার তাদেরকে খেতে দেওয়া হতো, চোখ বেঁধে তাদেরকে বাথরুমে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে বাইরের কোনো আলো বাতাস তাদেরকে দেখতে দেওয়া হতো না। এই চিত্র, এই পরিস্থিতির মধ্যে কিন্তু একজন মানুষের, আপনি একটু চিন্তা করবেন যে 2-3 ঘন্টা এই পরিস্থিতির মধ্যে যদি একজনকে রাখা হয় সেটি আসলে কতটা বেদনাদায়ক। তাদেরকে সেই জায়গায় 2 বছর, 3 বছর, 4 বছর তাদেরকে রাখা হয়েছে এবং তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে আয়নাঘরে রেখে। যে কোনো ধরনের ভিন্ন মত যদি কেউ পোষণ করেছে তাকেই আসলে সাদা পোশাকে গুম করা হয়েছে। তাদেরকে গুম করে একটি ঘরে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যারা আয়নাঘরে ছিল তারা তাদের অভিজ্ঞতায় বলেছে যে প্রথমে একটি জায়গায় নিয়ে রাখা হতো চোখ বেঁধে, তারপর সেখান থেকে 2 মাস 3 মাস পরে আরেকটি স্থানে নিয়ে যে রাখা হতো, সেখান থেকে আরেকটি স্থানে নিয়ে যে রাখা হতো, সেখান থেকে আরেকটি স্থানে নিয়ে রাখা হতো। এইভাবে করে তাদেরকে এক জায়গায় 2-3 মাস করে রাখা হতো। এটি আসলে তাদের আলো বাতাস, যে তারা দুনিয়ার যে আলো বাতাস দেখবে এটা কোনো কিছু দেখারই সুযোগ ছিল না। ভিতরে খুব একটা শব্দও তারা পেত না। এবং প্রত্যেকের বর্ণনায় একটি জিনিস তখন উঠে এসেছিল যে তারা বলছেন যে তারা বিমান উঠানামার শব্দ শুনতে পেত, ট্রেন যাচ্ছে এই শব্দগুলো শুনতে পেত। এই চিত্র কিন্তু প্রত্যেকের বর্ণনাতে এই একই চিত্র উঠে এসেছে। এবং এর বাইরেও ঢাকার বাইরে তাদেরকে বিভিন্ন সময় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে দেওয়া হয়েছে, চোখ বেঁধে ফেলে দেওয়া হয়েছে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। গুম কমিশনের রিপোর্টে কিন্তু এই যারা ভুক্তভোগী, যারা তাদের সাথে কিন্তু গুম কমিশন কিন্তু তাদের সাথে কথা বলেছে এবং তাদের সাথে গুম কমিশন কথা বলেই কিন্তু একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাঁড় করেছে এবং একাধিক সংস্থা কিন্তু এই গুমের সাথে যে জড়িত সেটি কিন্তু গুম কমিশনের রিপোর্টে কিন্তু উঠে এসেছে। আশিক, আপনি যেমনটা জানাচ্ছিলেন, যারা ভুক্তভোগী তাদের সাথে আপনার কথা হয়েছে, আমাদের সহকর্মী যারা তাদেরও কথা হয়েছে, তাদের অভিজ্ঞতা আমরা শুনেছি। কারা কারা এই নেককারজনক ঘটনার সাথে যুক্ত ছিলেন, কোন বাহিনী বা প্রতিষ্ঠান, এ ব্যাপারে কিছু জানা গেল কিনা? বিশেষ করে যে বাহিনীর কথা গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে, র্যাবের কথা, যে এই র্যাব আসলে এই ভিন্নমত দমনে সরকারের একটি, অর্থাৎ শেখ হাসিনা সরকারের একটি নির্দেশনায়, শেখ হাসিনা সরকারের নির্দেশনায় এই যারা এই ভিন্ন মতের ছিল, অর্থাৎ যারা আওয়ামী রাজনীতির বিরোধী ছিল তাদেরকে আসলে দমনের জন্য একটি টিম করা হয় র্যাব সহ এবং বিশেষ যে বাহিনী আছে অর্থাৎ ডিজিএফআই এর বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ এসেছে। সেখানেও আয়নাঘর ছিল, সেখানেও দীর্ঘদিন মানুষকে
আটক থাকতে হয়েছে। এর বাইরে সিটিটিসিতে আয়নাঘর ছিল এবং সিটিটিসির একটি সংস্থা, তারা কিন্তু বিভিন্ন সময় জঙ্গিবাদের তকমা দিয়ে অনেককেই নিয়ে সেই আয়নাঘরে আটক রেখেছে 3 মাস 4 মাস পর, এবং তারপরে অনেকেই তাদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, এমন ঘটনাও কিন্তু দেখেছি। এবং এই গুম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এই সংস্থাগুলোর কথাও কিন্তু বলা হয়েছে যে সিটিটিসি, র্যাব, ডিবি এবং সাদা পোশাক এবং ডিজিএফআই এবং সব মিলে এই বিভিন্ন ধরনের যে বেশ কয়েকটি যে সংস্থা রয়েছে, তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলোই বেশি এসেছে। তারাই মূলত একটি নির্দিষ্ট কিছু ব্যক্তি, অর্থাৎ নির্দিষ্ট কিছু ব্যক্তি তাদের একটি প্রত্যক্ষ মদদে এবং তারা একটি টিম করে এই কাজগুলো করেছে। এবং এর মধ্যে কিন্তু এখনো অনেকেরই হদিস মেলেনি। এখনো প্রায় আমাদের কাছে যে তথ্য আছে, প্রায় 150 থেকে 200 মানুষ এখনো কিন্তু নিখোঁজ আছে। তাদের ভাগ্যে কি ঘটেছে সেটি কিন্তু পরিবারের সদস্যরা এখনো জানে না। আশিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বাজার থেকে সবচেয়ে বড় ও সুস্বাদু যে রুই কাতলা মৃগেল কিনছেন, এর উৎস আসলে কোথায়? কোথা থেকে আসছে এর ডিম, রেণু বা পোনা? চট্টগ্রামের হালদা এই মাছের প্রজনন ক্ষেত্র হলেও কেমন আছে বিশ্বের এই বিরল নদীটি? দূষণ, মা মাছ ধরা সহ নানা প্রতিবন্ধকতায় নানা সময়েই সংকটে পড়ছে এর ডিম উৎপাদন ও প্রজনন ক্ষেত্র। সেক্ষেত্রে প্রশাসনের নজরদারি বৃদ্ধি, জেলেদের সচেতনতার উপর জোর দিচ্ছেন দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। জীবনের তাগিদে জেলেদেরও আকুতি হালদা বাঁচানোর। চট্টগ্রাম থেকে ফিরে রুবেল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলমগীর স্বপন। দক্ষিণ এশিয়ার এক বিরল নদী চট্টগ্রামের হালদা। বলা হয়ে থাকে বিশ্বের একমাত্র জোয়ার ভাটার এই নদী, যেখান থেকে রুই, কাতল, মৃগেল ও কালীবাউস মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। স্বাদ, আকারে, ওজনে বড় হওয়ায় এখানকার মাছের পোনার চাহিদাও বেশি সারা দেশে। মা মাছটা হচ্ছে 1 মনের উপরে, সেই জন্য মা যখন বড়, বাচ্চাও বড় হয়ে যায়। মা মাছগুলো বছরে 4, 5, 6 কেজি পর্যন্ত হওয়ার প্রমাণ আছে, যার কারণে এদের সাথে আমাদের একটা বিশ্বাস তো জমেছে। এই কারণে এরা আমাদের কাছে পোনা নেওয়ার জন্য আসে। নিষিক্ত ডিম সংগ্রহ করার এমন নদী দেশে আর না থাকলেও নানাভাবেই সংকটাপন্ন হালদার মাছের প্রজনন। সবাই তার ডিম সংগ্রহ করে না, মাছ একটা ভাইছে ধরে নিয়ে খেয়ে ফেলছে, আর এটার মাছের ফেটের ভিতরে কোটি কোটি টাকা আছে, এত বুঝতেছে না। এগুলো অবশালী লোক পর্যন্ত এদের পিছনে আছে। বড় মাছ একটা খাওয়াই দিলে তো মনে করো উনি আর হইতেছে না। মে থেকে জুন বছরের 3 মাসে অমাবস্যা, পূর্ণিমা তিথিতে এখানে রুই জাতীয় মাছ নিষিক্ত ডিম ছাড়ে। কিন্তু দূষণ, দখল ও অব্যবস্থাপনার কারণে মাছের প্রজনন গত 12 বছরে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে 2016 সালে মাছের রেণু পাওয়াই যায়নি। ডিম সংগ্রহের পরিমাণ সে বছর নেমেছিল সর্বনিম্ন মাত্র 736 কেজি। 2020 সালে 25,500 ডিম সংগ্রহ হলেও 4 বছর পর কমে 1640 কেজিতে দাঁড়িয়েছে। ডে বাই ডে এটার ডিম সংগ্রহ কমে যাচ্ছে। বিশেষ করে 2016 সালে একদম জিরো পর্যায়ে চলে গিয়েছিল। ডিমের পরিমাণ যদি বাড়াতে হয়, এটা ডে বাই ডে যেভাবে ডিক্রিজ হচ্ছে, এটা আমাদের আসলে সমন্বিত একটা দরকার, প্রচেষ্টা দরকার। তবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইফাত, পিকেএসএফ ও সরকারের সমন্বিত উদ্যোগে আগের চেয়ে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। আগের সমস্যাটা বিভিন্ন জেলেরা মাছ ধরে মাছ খাই বেড়াইতো, এখন তো আগের তুলনায় এখন একটু বেশি পাওয়া যায়, সবসময় প্রশাসন থাকে। রুই জাতীয় মাছের সংগ্রহের পরিমাণ বৃদ্ধি ও হালদা রক্ষায় কারিগরি ও সচেতনতামূলক কার্যক্রমে সহযোগিতা করে যেতে চায় দাতারা। আমরা পার্শ্ববর্তী নদী থেকে মাছের ডিম সংগ্রহের কথা বলছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কতটা ডিম পাওয়া যাচ্ছে। খুব বেশি মাত্রায় ডিম যেন সংগ্রহ করে না ফেলি। ইফাত, পিকেএসএফ ও বাংলাদেশ সরকার এই নিয়ে কাজ করছে, সহায়তা করছে। আমাদের কাজ এখানে 1 সপ্তাহের জন্য নয়, আমরা এখানে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব। আমরা মাঠ পর্যায়ের পরিদর্শনে মাছ হ্যাচিংয়ের পদ্ধতি, মাছের পরিচর্যা, পানির গুণমান নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এখানে ব্যবহৃত কিছু প্রযুক্তি ও উদ্ভাবনের সম্প্রসারণ করা। এই প্রযুক্তি যেন কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেদিকেও নজর আছে আমাদের। তারা বলছেন, বিরল নদী হালদাকে বাঁচালে শুধু অর্থনীতি ও জীবন জীবিকায় রক্ষা পাবে না, বাঁচবে পরিবেশ ও প্রকৃতিও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, চট্টগ্রাম।